আমি শুভ্রজ্যোতি পাল, স্বাগত জানাচ্ছি হান্ড্রেড টেলিভিশনের নতুন রাজনৈতিক শো বলতে হবে জানতে হবে। আজ এই শো কেন? কারণ আমরা অনেক সময় রাজনীতি দেখি স্লোগানে, কিন্তু বুঝতে চাই প্রতিষ্ঠানে। শুনি অভিযোগ কিন্তু খুঁজি প্রমাণ, দেখি রাগ কিন্তু চাই সমাধানের রূপরেখা। জানতে হবে বলতে হবে মানে তথ্যভিত্তিক জানা এবং সভ্য ভাষায় সত্য বলা। এই দুয়ের উপরে দাঁড়িয়ে আজ থেকে আমরা আলোচনা করব দেশের গণতান্ত্রিক ট্রানজিশন, শান্তিপূর্ণ রাজনীতি, অর্থনীতির জবাবদিহিতা এবং ভূ রাজনীতির চাপ সবকিছু। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মিস আলিশা প্রধান, সামাজিক উদ্যোক্তা, যিনি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে অবিরাম কাজ করে চলেছেন বিগত 10 বছর ধরে। যিনি একজন নেতৃত্ব, কণ্ঠস্বর এবং হান্ড্রেড পরিবারের খুবই পরিচিত একজন মহিলা। স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ পল। আজকে আলোচনার বিষয়বস্তু ভদ্রতা নয় বরং ভবিষ্যৎ। আজকে আমরা কারো বিপক্ষে বা পক্ষে দাঁড়াবো না। আজকে আমরা দাঁড়াবো সংবিধানের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আইনের শাসন এবং সহিংসতা বিরোধী রাজনীতি, এই চারটা প্রিন্সিপালের পক্ষে। জুলাই 24 থেকে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশনাল পিরিয়ড আমরা বলি, যার মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে, এটার মধ্যে বহু বিভক্তি আছে, বহু দ্বিধা আছে, সন্দেহ আছে। আমরা যা সদ্য একটা বিপ্লবোত্তর সমাজে কিভাবে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করবো তা নিয়ে প্রশ্ন আছে বহু। আগামীর ভবিষ্যৎ কোন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করবে তা নিয়েও আমাদের প্রশ্ন আছে। হাসিনা পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নির্বাচন দিয়েছেন 12ই ফেব্রুয়ারি এবং এই নির্বাচনের উপলক্ষে বাংলাদেশের রাজনীতির একটা নতুন আলোচনা, নতুন একটা মোড় ঘুরে যেতে চলেছে। তার প্রেক্ষাপটেই আমরা আজকে আলোচনা করব। তারেক রহমান ফিরেছেন 17 বছর পর বাংলাদেশে। খালেদা জিয়া মারা গেছেন, যিনি বাংলাদেশের নারী নেতৃত্ব এবং নারী রাজনীতির পথপ্রদর্শক ছিলেন। আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে, দেশের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যে জামাত সমর্থিত শিবিরের প্যানেল নিরঙ্কুশভাবে জয়ী হতে। এর মধ্যে আমরা দেখেছি আন্তর্জাতিক রাজনীতিতে বহু নতুন নতুন ঘটনার আবির্ভাব হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশকে যুক্তরাষ্ট্র তার ভিসা বন্ডের আওতায় ফেলেছে। তো এই অবস্থায় আমরা বাংলাদেশের নতুন রাজনীতির প্রেক্ষাপট এবং রূপরেখা কেমন হতে পারে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হতে পারে, সেই সম্বন্ধে আলোচনা করব। তাহলে দেরি না করে আমরা চলে যাই আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বতে। বাংলাদেশের রাজনীতি এখন যে ধারণাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, নির্বাচন অথবা সংস্কার অথবা বিচার, কোনটি আগে? তিনটি তো অনেক বড়, তিনটি হয়েছে একটি অঙ্গ আমি বলবো। একটা, ইফ ইটস আ বডি, দিস থ্রি আর ভেরি এসেনশিয়াল ফ্যাক্টর। বাট ঐতিহাসিকভাবে যদি বলতে চাই, অবশ্যই নির্বাচনটা আগে হবে, কারণ নির্বাচনটাই ডিসিশন নেবে সংশোধন বা সংস্কার কিভাবে হবে, এবং বিচার যে বিভাগটা, যিনি নির্বাচনে জয়ী হয়ে আসবেন তিনি তো ডিসিশন নেবেন। তো সেক্ষেত্রে নির্বাচনটা ফেয়ার এবং জাস্ট হওয়াটা খুবই দরকার। সো প্রাইমারিলি ইট হ্যাজ টু বি দ্য নির্বাচন, ইলেকশন। যে আমরা দেখেছি যে জনগণের নির্বাচিত প্রতিনিধি বা যে সরকার অ্যাকচুয়ালি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, তারা পূর্ববর্তীকালেও পাবলিক ম্যান্ডেটকে সবসময় ফলো করেনি। এই ক্ষেত্রে এমন কোনো ব্যবস্থা কি নেই যাতে জনগণ এই ম্যান্ডেট আসলে যে নির্বাচনে যে দলগুলা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের দিতে পারে, যে তারা নির্বাচনে যেই জিতুক জনগণের ম্যান্ডেটকে অ্যাকচুয়ালি বাস্তবায়ন করবে, এমন কোন সিস্টেম কি নির্বাচনের সাথে রাখা যায় কিনা? এত ভারী প্রশ্ন পল, আমি আর আপনি তো হয়েছি খুবই একটা মানে খুবই ছোট অংশ, এবং দিন শেষে আমরা সিটিজেন, আমরা জনগণ। তো সেক্ষেত্রে আমি আর আপনি কথা বলতে পারি। এখন এই জিনিসটা তো ঠিক করবে যেটা আপনি বলেছেন, আমাদের নোবেলজয়ী ডক্টর ইউনূস, উনি বলেছেন যে উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইলেকশন দেবেন। তো ইলেকশনটা তো সব থেকে মুখ্য। তো আমার কাছে মনে হয় ইলেকশনটাকে যদি ফেয়ার এবং জাস্ট করা যায়, এবং ইলেকশনটা করার জন্য যে ধরনের ফ্যাক্টরগুলোকে ইনভলভ থাকতে হবে, যে এজেন্সিগুলোর প্রেজেন্স অবশ্যই থাকতে হবে, সেটা আপনার এটা রিভিউ করা হোক, এটার সেফটি বা নিরাপত্তা, পুলিশ বা আর্মি বা মিডিয়ার নিরপেক্ষতা, এই জিনিসগুলো তো রোল প্লে করবে। তো আমার কাছে মনে হয় আগে ওই জিনিসটা দেখা দরকার। যদি আসলে উনি নির্বাচন নিরপেক্ষভাবে দিতে পারে, তাহলে আপনি যে জিনিসটা বলেছেন, জনগণের ম্যান্ডেট বা জনগণের আকাঙ্ক্ষা তো ব্যর্থ তো কিছুটা হবেই। শতভাগ বাংলাদেশে কেন কোথাওই হয় না, আর আমাদের দেশে দেখা যায় যে জনগণের আকাঙ্ক্ষার 70% পূরণ হয় না। তো অলরেডি
যেহেতু মাত্র আর 1 মাসও বাকি নেই ইলেকশনটা যেদিকে যাচ্ছে, কিছু তো এখানে কোয়েশ্চেন ইতিমধ্যে তৈরি হয়েছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু আপনার প্রেমিসেস এখানে আছে, তো সেগুলোকেও অ্যাড্রেস করতে হবে। 1 মাসের মধ্যে কতটুকু তারা অ্যাড্রেস করতে পারবেন এবং কতটুকু এটাকে নিউট্রাল পজিশনে আনতে পারবেন সেটা দেখার বিষয়। কিন্তু কারণ আমাদের নির্বাচনটা এখনো নিউট্রাল পজিশনে নেই, এটা একটা সাইডে অনেক বেশি ভর দিয়ে আছে। এখানে যদি আমি ইন্টারাপ্ট করি, যে এইবারের নির্বাচন কিন্তু শুধু একটি বাংলাদেশে প্রথমবার নির্বাচনের সাথে হতে যাচ্ছে একটি গণভোট, যেটা বাংলাদেশে কখনো অ্যাকচুয়ালি হয়নি। তো এই ক্ষেত্রে জুলাই 4টার গণভোটকে কি একটু সামাজিক চুক্তির দিকে নেওয়া সম্ভব কিনা? ইটস এ পার্টি টু পার্টি এগ্রিমেন্ট, এরকম কোনো কিছু কি করা সম্ভব? জুলাই 4টার বা যেই গণভোট আমরা করতে যাচ্ছে, আমার কাছে মনে হয় ওইটার নৈতিকতার দিকটা থেকে হয়তো একটা জনগোষ্ঠী আছে যেটা চাচ্ছে, বাট আপনি যদি সংবিধানকে মাথায় রেখে বা একটা দেশে ডেমোক্রেসি যেভাবে এক্সারসাইজ হয় সেই জায়গাটা যদি যেতে চাই, আমার কাছে মনে হয় এই দায়িত্বটা অবশ্যই একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন ফর্ম করবেন এবং সেখানে জনগণের সবার একটা অ্যাপ্রুভালও থাকবে। শুধু ইলেকশন হলেই তো হয় না, কারণ গতবারও তো 24-এও তো ইলেকশন হয়েছিল, তাই না? তো জনগণের একটা অ্যাপ্রুভাল থাকবে, সেই সরকারটা তখন যে আপনার এই রেফারেন্ডাম যে প্রসেসটা আছে সেই ভোটটা করলে আমার কাছে মনে হয় অনেক বেশি এটা ফেয়ার অ্যান্ড জাস্ট হবে। ভোটের সাথে এটার একটা দ্বন্দ্ব থাকবে এবং এটা ভোটের সময় হয়ে গেলেও এটা যখন ভোটটা যখন হয়ে যাবে হ্যাঁ বা না, যে ভোটটা আমার কাছে মনে হয় সেটাকে জাস্ট ন্যাশনালি না ইন্টারন্যাশনালিও কোয়েশ্চেন করা হবে। তো এমন একটা জায়গায় গেলে যেটা হবে, আবার আমরা পিছনে চলে যাব, আবার এটাকে ডিগ আপ করা হবে, তখন এটার এগেনস্টে আবার সবাই নামবে। সো উই ডোন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট। জনগণ হিসেবে আমরা বলবো যে জাস্ট ইলেকশনটা দেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইলেকশনটা আগে দেন। অবশ্যই আপনার আপনার যে অপিনিয়ন, আপনার মতামত অবশ্যই প্রশংসার দাবি রাখে, কিন্তু আমাদের এটা ভুলে গেলেও চলবে না, বাংলাদেশে অ্যাকচুয়ালি সংবিধানটা নির্বাচিত সরকারের যথেচ্ছাচারের একটা প্রমাণ হয়ে গেছে, যে স্বাধীনতার পর 63 বার বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে। এক্ষেত্রে আমরা বিদেশি মিডিয়াগুলোতে অলরেডি দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার গভর্নেন্স গ্রিপ অ্যাকচুয়ালি লস করছে, প্রশ্নের মুখোমুখি হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অস্থিরতা বারবার মাথা চাড়া দিচ্ছে। এই পরিস্থিতিতে নৈতিক কর্তৃত্বের ঘাটতি থাকা এবং স্টেট গভর্নেন্স ক্যাপাসিটিতে সংকটে থাকা দুইটা আলাদা জিনিস। বাংলাদেশে এখন কোনটা বেশি ঘাটতি, সক্ষমতা না বৈধতার ভিত্তি? যে এটা তো মানে আবেগ দিয়ে আপনার এই প্রশ্নের তো জবাব দেওয়া যাবে না। ইটস রিয়ালিটি, বাস্তবতা। বাংলাদেশ আজকে রাজনীতির যেই পটভূমিতে দাঁড়িয়ে আছে সেটা হয়েছে অনেক কিছুর একটা ইকুয়েশন, হ্যাঁ, একটা সামেশন। এখানে অনেক সমস্যা, অনেক জটিলতার। তো এক সহজভাবে এই প্রশ্নের কোনো জবাব নেই। আপনার প্রশ্নটি ছোট হলেও আমার কাছে মনে হয় উত্তরটি অনেক জটিল, কারণ বাংলাদেশ এখন যে পটভূমিতে দাঁড়িয়ে আছে রাজনীতি, এটা জাস্ট 24-এর পর থেকে আপনার হিসাব করলে চলবে না। এর পিছনে অনেক ইতিহাস আছে, অনেক কু আছে, পাল্টা কু আছে, অনেক ডেমোক্রেসি আছে, অনেক সাপ্রেশন আছে। তো এই মুহূর্তে আমি বলবো যে বৈধতাটা কিভাবে দেবে? এখন তো একটা দেশকে তো জাস্ট হতে হবে। এখন 24 সালের পরে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে, ওনারা যেই জিনিসটা আমাদেরকে যে আশাটা দেখিয়েছিল 6 মাসে দেশে একটা অর্গানাইজ সিচুয়েশনে যাবে বা দেশে একটা ল অ্যান্ড অর্ডারের আমরা প্রতিচ্ছবি দেখতে পাবো। যেহেতু আমাদের দেশে এখনো মবক্রেসিটা চলছে, মবক্রেসি কখন হয় যদি আমরা ইতিহাস দেখি, সেটা হয়েছে যখন রাষ্ট্রটা দুর্বল হয়ে যায়। তার মানে কি, আমাদের রাষ্ট্রটা তো দুর্বল ছিল, কিন্তু সেই রাষ্ট্রটাকে কোনো গঠনমূলকভাবে পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট, যে কারণে এখন আমরা মবক্রেসি দেখছি। তো সেই জায়গায় বৈধতা একটা আছে, বৈধতার পিছনে বিশাল বড় হাত তো অবশ্যই বলতে পারি যে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আমাদের ডক্টর ইউনূস স্যার। সো আই থিঙ্ক হি ইজ দ্য বিগেস্ট রিজন। আর হয় কি, এখানে তো জিও পলিটিক্সও জড়িত আছে, তো ওনার যেহেতু একটা বিশাল বড় অ্যাপ্রুভাল রেটিংস আছে ওয়ার্ল্ড ওয়াইড, তো সেই জায়গায় আমি বলবো যে বৈধতাটা একদিক থেকে আছে, কিন্তু রাষ্ট্র যে দুর্বল সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই, পেপার খুললে, টেলিভিশন খুললে, যেভাবে আপনার আম ল অ্যান্ড অর্ডারটা আপনার chaotic একটা সিচুয়েশনে আছে, সেটা আমাদেরকে বলে দেয় যে আমাদের রাষ্ট্রটা দুর্বল। কোনোভাবেই একটুও আপনার সুগঠিত হয়নি, কোনোভাবেই রাষ্ট্রটা একটু হলেও আপনার কনসোলিডেট হয়নি। তো আমার মনে হয় আমি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি। অবশ্যই, বাট এখানে সন্দেহ আছে, সংশয় আছে, এবং ইন্টারেস্টিংলি এই যে মব কেসের কথা আপনি বললেন, মব কেসে নিয়ে কাল পপরের একটা ইনসাইট আছে, সেখানে বলেছে
যে ইনটলারেন্স অ্যাকচুয়ালি রিপ্লেসেস টলারেন্স থ্রু টলারেন্স। যদি আমি বাংলায় বলি তাহলে অসহিষ্ণুতা সহিষ্ণুতাকেই তখনই রিপ্লেস করে দিতে পারবে যদি আমরা অসহিষ্ণুতাকেও সহ্য করা আরম্ভ করি। তো আমরা লিমিটটা কোথায় টানবো, আমরা কত দূর পর্যন্ত অ্যাকচুয়ালি সহ্য করতে পারবো এবং তার বেশি আমরা অ্যাকচুয়ালি সাপ্রেস বা ডোমিনেট করবো। এখন সহিংসতার প্যারাডক্সটা আপনি যেটা বলেছিলেন যে কার্ল পপারের কথা, এখন অনেকভাবে এটা আমরা মাঝে মাঝে আবার ভুল ব্যাখ্যা দেই। অ্যাকচুয়ালি সহিংসতা মানে তো আপনার সবকিছু সহ্য করা নয়। পপার স্পষ্ট করে যেটা বোঝাতে চেয়েছে যে যদি একটা খোলা সমাজ এমন একটা মতাদর্শের জায়গা দেয়, তাহলে নিজেরাই খোলা সমাজ ধ্বংস করতে চায়। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় সহিংসতা আত্মহত্যা করবে, তাই না? এটাই তো এরকম একটা মিনিং। এখন বাংলাদেশের সহিংসতা যে পর্যায়ে চলে গেছে, এটাকে রাষ্ট্রটা কতটুকু মানে কতদূর এটাকে দূর করতে পারবে, সেটা আমার কাছে মনে হয় আপকামিং ইলেক্টেড গভর্নমেন্টই সিদ্ধান্তটা নিবে। এই ছাড়া এটার কোনোভাবেই আমি ফুল স্টপ দেখতে পাচ্ছি না। কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য তো একটা টলারেন্স লিমিট আমাদের সেট করে দিতে হবে, না হলে দেখা যাবে যে যাকে খুশি যখন খুশি মেরে ফেলছে, যেটা আমরা হাদির ক্ষেত্রে দেখতে পেয়েছি, কিংবা গত পরশুদিন চট্টগ্রামে জামায়াতের 2জন লিডারকেও শুট করা হয়েছে। সো আমরা যদি একটা শান্তিপূর্ণ নির্বাচন দিতে চাই তাহলে তো আমাদের কিছু ক্ষেত্রে কন্ট্রোলিং মেকানিজম গুলো অ্যাক্টিভেট করতে হবে। কন্ট্রোলিং মেকানিজম হয়তো এমনও তো হতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাংলাদেশ তো এত ডাইভার্স একটা কালচার অফ পিপল আছে আমাদের এখানে। হয়তো সরকার চেষ্টা করেছেন, তারা ব্যর্থ হয়েছে চেষ্টা করার পরও। তো এই জায়গায় আমি তাদেরকে সাধুবাদ জানাতে চাই। হয়তো এই সরকার অবশ্যই চেষ্টা করেছে। আমি যদি এখানে হাদির হত্যাকাণ্ডের বিষয়টা আনি, আমরা সবাই মানে হাদির মধ্যে একটা নিষ্ঠা ছিল, তার একটা বিশিষ্ট আদর্শ ছিল। হ্যাঁ, তো সেই জায়গায় তার একটা পপুলারিটি ছিল। এখানে একটা বিশাল বড় একটা সংখ্যক বা কিছু সংখ্যক জনগণ সেটাকে ফলো করতো। কিন্তু হাদি মৃত্যুর আগে কিন্তু তার এই লেভেলের পপুলিজমটা ছিল না, বা তার এরকম এই যে রাতারাতি তো আজকে আমরা হাদিকে কাজী নজরুল ইসলামের সমন্বয়ে পাশাপাশি রেখে দিয়েছি। এই জিনিসটা হয়তো তার মৃত্যুর 1 ঘন্টা আগেও আমরা কল্পনা করতে পারিনি। তো এরকম ট্রানজিশন সময়ে যখন সহিংসতা হয়, এটা পরীক্ষা হিসেবে আসলেও এটা কিন্তু কোনোভাবেই আপনার একটা অ্যাক্সিডেন্ট না। হ্যাঁ, এটা অবশ্যই এটার পিছনে বিশাল বড় একটা মেকানিজম কাজ করছে। তো আপনি যদি ল্যাটিন আমেরিকা বা আফ্রিকাতেও দেখেন, সব জায়গায় কিন্তু এরকম ট্রানজিশন পিরিয়ডের সময় এটা একটা প্যাটার্ন। তো এটা শুধু অপরাধ নয়, এখন রাষ্ট্র আসলে কতটা শক্তিশালী এটা কিন্তু এখানে প্রমাণ করে। তার মানে রাষ্ট্র যেহেতু কিছুটা ব্যর্থ হয়েছে এই জায়গায়, এখন আমি আপনার সাথে একমত যে নির্বাচনে যে এই ধরনের সহিংসতা আচরণ আমরা দেখতে পাবো না, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ তো তেমন ভাবে নেই। আমি যদি কিছুদিন আগে বা গত বছরে রিজাইন করেছেন যে একজন তরুণ অ্যাডভাইজার, যাই হোক, যিনি রিজাইন করেছে তার কথাই যদি বলি, উনি একটা 10,000 তরুণ জনসংখ্যাকে অস্ত্র ট্রেনিং দিয়েছে। তো যেখানে রাষ্ট্রকে মেরামত করা তাদের দায়িত্ব ছিল, সেটা কতটা মানে আপনি যদি প্রায়োরিটি লিস্টে দেখেন বাংলাদেশকে সংশোধন করার জন্য বা জনগণের উপযোগী করার জন্য, আমি বলবো যে প্রথম 50টা তালিকায় সেটা আসার কথা না। তো যেহেতু তারা একটা 10,000 তরুণদেরকে অস্ত্র শিক্ষা দিয়েছে, অস্ত্র ট্রেনিং দিয়েছে, হয়তো তারা ইলেকশনকে প্রোটেকশন দিবে বা এই ধরনের সহিংসতা থেকে বাঁচাবে বলে আমি আশা করি। তো দেখা যাক, হয়তো সেটার একটা রূপরেখা আমরা দেখতে পাবো। ইলেকশনে তরুণ সমাজ প্রোটেকশন দিচ্ছে অস্ত্র হাতে, যাতে ইলেকশনটা জাস্ট অ্যান্ড ফেয়ার হয় হয়তো। আপনি যেমন বললেন হাদি হত্যার বিষয়ের সঙ্গে কিন্তু আমরা দেখেছি অন্য কিছু ভাবধারা, কিছু গতানুগতিকতার বাইরে কিছু চিন্তা ভাবনা সমাজে প্রকট হতে আমরা দেখেছি। যে বিপ্লবী সরকার নামে একটা জিনিসের উপস্থিতি, কিংবা এই চিন্তাধারাকে কিছুটা বলবো প্রশ্রয় দেওয়া হয়েছে, যে লোকজন চেয়েছে যে বিপ্লবী সরকার গঠন করতে এবং বিদ্যমান ব্যবস্থার ইকোসিস্টেম, যেটা বলি সংবিধান, সামাজিক ব্যবস্থা, সবকিছুই ছুঁড়ে ফেলে দিয়ে সবকিছু নতুন ভাবে গড়তে। এটা কি অ্যাকচুয়ালি মানে আমরা বহু এর আগেও দেখেছি বিভিন্ন দেশে, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সে সমস্ত দেশে কিছু ক্ষেত্রে বিপ্লবী সরকার ব্যবস্থা গঠন করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে এটা কতটা যুক্তিসঙ্গত যে আমরা একটা বিপ্লবী ব্যবস্থা অ্যাকচুয়ালি গেট ইন এজ এ রেজাল্ট অফ দিস ইলেকশন? এখন আমরা আসলে তো আবেগী জাতি। এখন আমি আবেগ থেকে অনেক কথাই বলতে পারি, ঠিক আছে? এখন আবেগ থেকে আমার আবেগটা পজিটিভ না নেগেটিভ সেখানে না যাই। সংবিধান আসলে যখন আমি বলছি সংবিধান আমি ছুঁড়ে ফেলে দেব, আমি নিজে সংবিধানের মানে কতটুকু জানি, একটা দেশের জন্য সংবিধান যে কত মানে একটা দেশকে
কাঠামো দেয়, পরিচিতি দেয়, একটা দেশকে প্রোটেকশন দেয় একটা সংবিধান। তো আমি আপনি কতটুকু জানি আজকে সংবিধান না থাকলে চাইলেই একটা প্রতিবেশী দেশ বা একটা বিদেশ থেকে দেশ চাইলে আমার দেশটাতে আক্রমণ করতে পারে, চাইলে অনেক কিছু করে নিতে পারে। তো সে জায়গায় এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব বললে তো হয় না। আমাদের বিপ্লবীরা কিন্তু বলেছে বিপ্লবী সংবিধান, বিপ্লবের সংবিধান প্রয়োজন হয় না। তরুণ ছেলে মেয়ে তাদের মধ্যে অবশ্যই অনেক আকাঙ্ক্ষা আছে। এখন যদি তারা যদি সেটা চায় করুক, সেটা করলে বাংলাদেশের নামটাও চেঞ্জ করে করা যেতে পারে। কিন্তু হয় কি, বাস্তবতা তো হয়নি। তা না হলে তো আজকে রাষ্ট্রপতি, এখনই রাষ্ট্রপতি থাকার কথা ছিল না। তারা তো আর্মিকেও চ্যালেঞ্জ করেছিল, তাই না? আমাদের তো সেগুলো ভুলে যায়নি। তো এখনো আর্মি ওখানে আছে, রাষ্ট্রপতি সেখানে আছে, এখনো সে সংবিধানকে মেনে চলছে, এখনো সে জাতীয় পতাকা আছে, এখনো সেই আমাদের জাতীয় সঙ্গীত আছে, এখনো বাংলাদেশের বর্ডার সেই মানচিত্র এখনো সেটা একই আছে। এখন আপনি গত বছরে যদি যান, আমাদের এই তরুণ সমাজ তো বলেছিল যে তিস্তার এগেনস্টে ইন্ডিয়া থেকে পানি দিয়ে বাংলাদেশে বন্যা ভাসিয়ে দিয়েছে। আমাদের তো একটা কিন্তু বিশাল বড় বাঁধ করার কথা ছিল, তাই না? যেটা নাকি বাঁধের বিরুদ্ধে জি, তো সেটা চ্যালেঞ্জ দেবে। এবং আমি যতটুকু জানি বিভিন্ন ইউটিউবাররা তারা ইঞ্জিনিয়ারিং করেছে যে কিভাবে বাঁধটা তৈরি করলে ইন্ডিয়ার পানি আমরা ইন্ডিয়াকে ফেরত দিতে পারবো, সেটা হয়নি। তারপরে আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো 7 সিস্টার পেয়ে যাচ্ছি, এক্ষুনি অ্যাটাক হয়ে যাবে, সেটা হয়নি। তারপরে আপনার তারও যদি আরেকটু আগে যান, যখন এই সরকারের আপনার করাপশনের সাথে জড়িত যে, মানে এই সরকার না, গত সরকারের ফলেন গভর্নমেন্টের করাপ্টেড যেই লোকজন যারা নাকি পালিয়ে গিয়েছে আমাদের প্রতিবেশী দেশে, আমাদের তো ছেলেমেয়েরা বলেছিল ট্যাঙ্ক নেমে কামান নামিয়ে তারা কিন্তু যুদ্ধ করবে, বাট সেগুলো তো আসলে হয়নি। তো সেভাবেই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বললে কি হবে, বাট সেটা তো হয় না। হ্যাঁ, দেশটা চলে একটা সিস্টেমে, একটা ট্রিটিজ, যে ডেভিড হিউমের যে হিউম্যান ট্রিটিজ, হ্যাঁ, দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল বুক। তো সেসব বইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে কথা যতটা সহজ বলা, কাজটা ততটাই কঠিন। সো আনটিল অর আনলেস আপনার কথার সাথে কাজের মিল আছে, আপনি কোনোভাবেই লিডার নন। আপনি হতে পারেন একজন রিভল্টার, আপনি হতে পারেন একজন প্রতিবাদী, কিন্তু ইউ আর নট আ লিডার। একজন লিডার তার কথার সাথে তার কাজের মিল রাখে। তো সে জায়গায় আপনি যে বিষয়গুলো যে বলেছেন, এখন ইলেকশন চলে এসেছে, আমার আর বেশি কিছু বলার নেই এগুলোকে ইগনোর করা ছাড়া। কারণ তরুণদের, মানে আমরা সবাই তো তরুণ, হ্যাঁ, আর ওরা আমি বলতে পারি তারা আমাদের ছোট ভাই বোন, আমরাও তো রাস্তায় নেমেছি, কিন্তু তার মানে তারা যা বলবে তাই তো মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, রাস্তায় নামা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন একটা রোডম্যাপ তৈরি করা, একটা ম্যানিফেস্টো তৈরি করা, একটা প্রবলেমের সলিউশন তৈরি করা, একটা জনগণকে আপনার গ্রুমিং করে পজিটিভ দিকে সচেতন নাগরিক হিসেবে কিভাবে আমাদের ভূমিকা থাকবে সেই জায়গায় নিয়ে যাওয়া, ওগুলো অনেক কঠিন। রাস্তায় নেমে যাওয়া, আগুন পানি ফেলে দেওয়া, ভেঙে দেওয়াটা অনেক সহজ। তো সেটাও কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা দেখেছি দেশের বাইরে থেকে কিছু স্বার্থান্বেষী মহল বলবো না লোকজন বলবো, আমি নিজে অ্যাকচুয়ালি কনফিউজড, বাট তারা কিন্তু বাংলাদেশে একটা সিগনিফিকেন্ট পিপলস মাইন্ডসেট অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, এবং তাদের কথাতে দেশে তাদের একটা সিগনিফিকেন্ট সমর্থকও বাংলাদেশে আছে। বাংলাদেশের নির্বাচনের উপর তাদের প্রভাব সম্বন্ধে আপনার কি ধারণা, যে তাদের আচরণ কিংবা তাদের কর্মকাণ্ডের প্রভাব বাংলাদেশে ইলেকশনকে বাধাগ্রস্ত করতে পারবে অথবা প্রভাবান্বিত করতে পারবে কোনোভাবে? আমাকে একটু হেল্প করেন, আপনি কি মানে লোকাল কোনো শক্তির কথা বলছেন নাকি বৈদেশিক? বাইরে থেকে যারা কিছু সিলেক্টিভ পারসনস আছে, জি, যারা অ্যাকচুয়ালি দেশের একটা সিগনিফিকেন্ট পপুলেশনের মাইন্ডসেট কন্ট্রোল করে। জি, এটা তো অবশ্যই থাকবে, দ্যাটস কল জিও পলিটিক্স। এখন এই জিনিসগুলোকে তো মেনে নিয়ে আপনাকে আগাতে হবে। এবং আপনি যদি এখন খুব রিসেন্টলি দেখেন ইরানে যেটা হচ্ছে, হ্যাঁ, ইরানের আজকে 2 সপ্তাহেরও বেশি জনগণ, ঠিক বাংলাদেশে যে আপরাইজিংটা হয়েছে সেই ধরনের আপরাইজিংটা হচ্ছে। তার আগে তো আমরা তো শ্রীলঙ্কা তো বাংলাদেশের আগে দেখেছি, মেক্সিকো দেখেছি, আপনার নেপাল দেখেছি। তো সেই জায়গায় এই ধরনের আপরাইজিং মাঝে মাঝে ন্যাচারাল হয় এবং মাঝে মাঝে হয়তো কিছুটা ইনফ্লুয়েন্স থাকে, হ্যাঁ, কিছুটা ইনফ্লুয়েন্স থাকে। ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, নেপালের প্রধানমন্ত্রী, মানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাতে আছেন, তিনি কিন্তু গতকালকে বলেছেন নেপালকে তিনি বাংলাদেশ হতে দিবেন না।
তো কারণ আপনি দেখেন নেপাল কিন্তু খুব বাংলাদেশের পরে হওয়ার পরও তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তাদের মেকানিজম, তাদের গভর্নমেন্ট ফলো করছে। এখন এটার পেছনে কারণ আছে, কারণ কি নেপালের আপনার জিও ইম্পর্টেন্স, মানে আপনার জিওগ্রাফিটাতে জিও ইম্পর্টেন্স বা পলিটিক্যাল ইম্পর্টেন্স ততটা নাই যতটা বাংলাদেশের আছে। বাংলাদেশের আপনি যদি পজিশনটা দেখেন সেটা কিন্তু শুধু এশিয়াতে না, ইভেন ওয়েস্টার্নদের জন্য বাংলাদেশের পজিশনটা অনেক বড় একটা ফ্যাক্টর জিও পলিটিক্সে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা আরেকটা কারণ আমাদের দেশে অস্থিরতাটা না থামার। আমি বলছি না এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাট এগুলোকে ইনফ্লুয়েন্স করে। যেমন আমরা আগেও দেখেছি যখন ইলেকশনের আগে যায় তখন অপোজিশনে যারা থাকেন তারা সবসময় রাষ্ট্রদূত বা বিদেশি সংস্থার কাছে একদম মানে পারলে দলের নেতা সহ চলে যায় যে আমার দেশে এই অন্যায় হচ্ছে, তাদের কাছ থেকে আপনার সাপোর্ট চাচ্ছে। ইটস লাইক দে আর প্লেজিং দ্য সাপোর্টস অফ দ্য ওয়েস্টার্ন। তো এই কালচারটা তো আপনার মিউচুয়ালি, ওয়েস্টার্নও যেভাবে আমাদের দেশে আপনার ইনফ্লুয়েন্স রাখতে পারে, আমরাও তো সেভাবে কিছুটা আমি বলবো যে ডিপ্লোম্যাটিক্যালি ভিক্ষাই তো চাইছি না তাদের সাপোর্ট, আমাকে লেজিটিমাইজ করো, আমাকে সাপোর্ট দাও, আমাকে ম্যান্ডেট দাও। তো এটা বোথ ওয়েতেই আছে। তো এগুলো যখন আমরা করছি, এখন আমরা তাহলে টক্কর দিয়ে অন্য দেশের সাথে নিজেকে বলতে পারি না আমি আর তুমি সমান সমান। এখন যে দেশটা বিশ্বের প্রথম 5টা দেশের মধ্যে তালিকায়, আর আমার দেশটা, আমি আমার দেশকে ভালোবাসি, বিশ্বের সেরা, কিন্তু তালিকায় যদি আমার দেশটা 100টা দেশের পরে আসে, সেক্ষেত্রে আমি অবশ্যই আমার অবস্থান আর যে পঞ্চম বা তৃতীয় বা চতুর্থ আছে সে দেশের সাথে সমান করতে পারবো না। ইনফ্লুয়েন্স থাকবে, এই জন্যই তো আমরা চেয়েছিলাম যে ডক্টর ইউনূসের যিনি সরকার, তাকে তো ক্ষমতায় কোনো ইনফ্লুয়েন্স নিয়ে হয়তো আসতে হয়নি, তার হাতে বিশাল বড় একটা সুযোগ আছে। এ পর্যন্ত যদি উনি একটা আসলেও নিরপেক্ষ ইলেকশন দিয়ে যেতে পারে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, এবং সামহাও সকল পার্টির ইনভলভমেন্টকে মাথায় রেখে, তাহলে হয়তো আমরা বিদেশি কিছুটা ইনফ্লুয়েন্সের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। কারণ এটা থাকবেই জিও পলিটিক্স, এবং আমরা খুবই অ্যাট্রাকটিভ একটা, we are like a attractive model. Everyone is enticed with us. এই মুহূর্তে আমরা জিওপলিটিক্স এর জটিল মারপ্যাচে না গেলাম, আমরা পরের আলোচনার জন্য ওগুলো তুলে রাখছি। বাট এই মোমেন্টে আমরা যেটা দেখছি যে পরপর যে ইউনিভার্সিটি গুলাতে ইলেকশন হয়েছে, ইলেকশন গুলাতে আমরা দেখেছি ডাকসু কিংবা রাজশাহীতে, জাহাঙ্গীরনগরে, কিংবা সম্প্রতি জগন্নাথ শিবির সমর্থিত প্যানেল বিশাল ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এই জয়কে আপনি কি দেখছেন? জেএনজি ডিলুশনমেন্ট, যে আমাদের লাস্ট 15 বছর কোনো বৈধ বা সুষ্ঠু কোনো ইলেকশন হয়নি, এর মধ্যে আমাদের বিশাল একটা ভোটাররা ভোট ব্যাংকে জড়ো হয়েছেন বা নতুন ভোটার হয়েছেন প্রায় 3-4 কোটি লোক। তো পুরাতন ছাত্র রাজনীতির প্রতি কি কোনো রিজেকশন হিসাবে আপনি এটাকে দেখছেন, নাকি এটা আদর্শিক মেরুকরণের নতুন কোনো ধাপ? আমি বলবো এটা তো একদিকে আপনার অংশগ্রহণের তো একটা ইঙ্গিত, আবার অন্যদিকে নতুন মেরুকরণের সংকেত তো অবশ্যই। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ছাত্র রাজনীতি মানেই কিন্তু গণতন্ত্র নয়, হ্যাঁ। তো তবে এটা একটা ইঙ্গিত দেয় আপনার ইউনিভার্সিটি গুলোতে যে ইলেকশনটা হয়েছে সেখানের ছেলেমেয়েরা অবশ্যই রাজনীতিকে মাথায় না রেখে, বা অ্যাটলিস্ট হয়তো তার রাজনীতিটা ইউনিভার্সিটি কেন্দ্রিক। আমরা যেমন দেখতে পেরেছি যে ঢাকা ইউনিভার্সিটি যে কন্ট্রোল করে বাংলাদেশের রাজনীতি, সেই কন্ট্রোল করে না। এখন নিশ্চয়ই তারা হয় কি, ইলেকশন তো একটা গেম, বা পলিটিক্স ইজ আ গেম, হ্যাঁ। আপনাকে সাপোর্ট গ্রুপ তৈরি করতে হবে, এবং সেটাও যেটা বলছিলাম অ্যাকশনের কথাটা, সবাই হয়তো অনেক কথা বলে যে দলটা জিতেছে, আপনি শিবির বা জামাত যেটাই বলেন, আমি যদি বর্তমান প্রেক্ষাপটে তাদেরকে জাজ করি, আমি যতটুকু আমার নলেজ আছে, তারা এই ইলেকশনগুলোতে দে হ্যাভ ডান ওয়েল। তারা ছাত্রদের পাশে ছিল, ছাত্রীদের পাশে ছিল, তাদের মেকানিজমে তাদের ডিসিপ্লিনটা খুবই সুন্দর চেইন অফ কমান্ড ফলো করেছে। তো সেই জায়গায় যেহেতু ওটাকে আমি কোনোভাবেই ন্যাশনাল পলিটিক্সের সাথে যদিও জড়িত, বাট আমি এটাকে আনতে চাই না, সেখানে ওই ছাত্র ছেলে মেয়েদের জন্য যেটা প্রয়োজন ছিল নিশ্চয়ই তারা সেটা সার্ভ করতে পেরেছে, এবং তাদের সামহাও তারা একটা বিহাইন্ড দ্য সিন 24-এর আগে থেকে, যেহেতু তারা স্পাই বা গুপ্তচর হিসেবে অনেক পপুলার, তো আমার কাছে মনে হয় এই ধরনের একটা সাপোর্টকে ডেভেলপ করার জন্য তারা অবশ্যই একটা মেকানিজম বা একটা জিনিস ইঞ্জিনিয়ারিং করেছে। বাট দেন কুডোস টু দেম, দে হ্যাভ ওয়ান। এখন যে ছেলেমেয়েরা জেনজি যদি আমরা বলি, 24শে জুলাইটা যেটা ছিল মেরিটোক্রেসি বা নতুন নিউ লিবারেল বাংলাদেশ, তো সে জায়গা থেকে তারা যেহেতু এই ভোটটা দিয়েছে, তার মানে আমরাও আমাদের তরুণদেরকে হয়তো কিছুটা মিসরিড করেছি, তাই না? আমি কোনোভাবে এটা খারাপ দেখতে, মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা এক্সেলেন্ট অপরচুনিটি। কিন্তু এই দলটাকে যদি আপনি
নির্বাচনে যখন আনবেন তাহলে সেই দলের আদর্শ, দলের অ্যাকশন, পাস্ট অ্যাকশন মাস্ট অলসো বি আ ডিসাইডিং ফ্যাক্টর ফর এভরিওয়ান। অতীত যেহেতু কাউকে ছাড়ে না, বর্তমানে আমি যদি আওয়ামী লীগকে বলি, তারা 24-এর জুলাইতে তাদের ভূমিকার জন্য আজকে তারা কিন্তু মোটামুটি দেশদ্রোহী একটা অবস্থায় চলে গেছে, তাই না? তো তাহলে এটা তো ভেরি রিসেন্ট পাস্ট, তাহলে যেখানে আমার দেশের স্বাধীনতার সাথে জড়িত সেই পাস্টটাও যখন জনগণ ভোট দেবে অবশ্যই একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। ছিল আমরা দেখেছি গণতান্ত্রিক প্রতিমা বিশ্বে ডেমোক্রেসির ভার্সন তৈরি হয়ে গেছে, যে আমরা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান ভিত্তিক যে ডেমোক্রেসি, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র এবং প্লাটনিক যে মেজরিটেরিয়ানিজম, যে সংখ্যাগরিষ্ঠতাবাদ, এই দুইয়ের মধ্যে ডান দিকে একটা সম্পর্ক আমরা দেখেছি। সেক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র কি অ্যাকচুয়ালি সংখ্যাগরিষ্ঠতাবাদের দিকে চলে যাচ্ছে ইনস্টেড অফ ইনস্টিটিউশনালাইজ ডেমোক্রেসি? অফকোর্স মেজরিটি। এখানে ইনস্টিটিউশনাল যে ডেমোক্রেসি টার্মটা, আমি সেটা সচেতনভাবে ব্যবহার করতে চাই না, কারণ আমার কাছে মনে হয় ডেমোক্রেসি এটি একটি সাবজেক্ট, রাইট? এবং এটা সম্পর্কে নলেজ নেওয়াটা ঠিক যেমন সায়েন্স নিয়ে আমাদের পড়তে হয়, আমাদেরকে জিওগ্রাফি নিয়ে পড়তে হয়, আমাদেরকে আপনার বায়োলজি নিয়ে পড়তে হয়। আমার কাছে মনে হয় ডেমোক্রেসি, আমি আমার যে গণতান্ত্রিক অধিকারটা এক্সারসাইজ করার আগে আমাকে জানতে হবে ডেমোক্রেসিটা কি। তো আমার কাছে মনে হয় যে ফ্রিডম অফ স্পিচ, সবাই বলে যে তার মানে তো এই না আমি যা খুশি তাই বলবো, ইট কামস উইথ আ রেসপন্সিবিলিটি। তো সেই জায়গায় যেহেতু আমরা ডেমোক্রেসি বলে বলে মুখে ফেনা তুলে ফেলছে, কিন্তু ডেমোক্রেসির ফিলোসফিক্যাল যে টার্মস, যে মিনিং, মানে এটা তো আসলে হয়েছে মেজরিটি রুলস না, এটা হয়েছে ফেয়ার ফর এভরিওয়ান, জাস্টিস ফর এভরিওয়ান। এটা হচ্ছে সবার জন্য অপরচুনিটি ইকুয়াল ফর এভরিওয়ান। এটা মানে এই না যে সবাই মিলে গণধোলাই দিয়ে মানুষজন মেরে ফেলবো, বিল্ডিং পুড়িয়ে ফেলবো। দিস ইজ নট ডেমোক্রেসি। মিনওয়াইল আজকে একটা রিপোর্ট সামনে এসেছে যে পৃথিবীর দেশগুলোর মধ্যে বাংলাদেশের মানুষের গড় আইকিউ 74.3, যেটা পৃথিবীর মধ্যে 150তম। আমাদের মোটিভেট করা বা কোনো দিকে প্রোপাগেট করা কিন্তু এতটাই সহজ। ওই তো এখন আমি ওই যে আপনি কি, আমি জানি না, মুকাদ্দিমা একটা বই আছে, আমার খুবই পছন্দের একজন ফিলোসফার, হ্যাঁ, উনি খালদুন, হ্যাঁ, উনি ইবনে খালদুন, ইফ আই এম নট রাইট, হ্যাঁ ইবনে খালদুন। উনি অসাধারণ একজন স্কলার এবং ফিলোসফার, যদিও আমরা ওয়েস্টার্ন ফিলোসফি অনেক বেশি পছন্দ করি বা জানি। উনি 1400 সালে ইসলামকে মাথায় রেখে, ধর্মকে মাথায় রেখে আপনার মানবতন্ত্র বা পলিটিক্স বা লাইফ নিয়ে অনেক মানে বিশাল, খুব অসাধারণ একটা বই লিখেছে, মুকাদ্দিমা, যেটা নাকি আপনার ইভেন পরে আপনার নিটশা থেকে শুরু করে যত পপুলার যারা আপনার ফিলোসফার আছে, ইভেন ডেভিড হুইম, চার্লস ডারউইন, হ্যাঁ, আইনস্টাইন, তারাও তার থেকে ইন্সপিরেশন নিয়েছে। তো উনি বলেছিল যে আমরা প্রত্যেকটা মানুষের লাইফের স্কেলে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, হ্যাঁ। তো সেই রুলস এবং রেগুলেশন যারা না ফলো করে, লাইফের একটা ডিসিপ্লিন থাকে, ক্লিন লাইনেস থাকে, আমরা কি খাচ্ছি, ওগুলো যারা মেনটেন না করে, তারা অ্যাকচুয়ালি ইডিয়েট, হ্যাঁ, ইডিয়েট এবং ফুলিশ হিসেবে নিজেকে আবির্ভাব করে। তো আমি জানি না, হয়তো আমরা আমাদের দেশে যেহেতু আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না, আমরা অনেক নিয়ম ফলো করি না, ইভেন আমাদের আমাদের ধর্ম, আমাদের ইসলাম, সেই ধর্মটা হয়তো আমরা অনেকেই কোরআন শরীফ খতম দিয়েছি, বাট কয়জনে মিনিং সহ খতম দিয়েছি আমি জানি না। তো সেই জায়গায় হয়তো আমরা ফুলিশ, আমরা অনেক কিছুই আমরা ফলো করি, বিকজ আমরা যা খাচ্ছি সেটা আমাদেরকে আরো ফুলিশ হতে সাহায্য করছে, আমরা যা দেখছি সেটা আমাদেরকে আরো বড় ফুলিশ হতে সাহায্য করছে। সো এন্ড অফ দ্য ডে আমরা দেশের অ্যাসেট হওয়ার থেকে লাইবিলিটি হয়ে যাচ্ছি। সো ওই ফিলোসফির একটা টার্ম আমি আপনাকে বললাম, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অনেক বড় সমস্যা আমাদের দেশে। আরো একটা লায়াবিলিটি যদি বলতে হয়, যে আমাদের রাজনৈতিক দলগুলা স্বাধীনতা 54 বছর পার হয়ে গেছে, এখনো ব্যক্তিতন্ত্র বা ব্যক্তিতান্ত্রিক দল থেকে বেরোতে পারেনি। সো দেখা গেছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন এটা ডেমোক্রেটিক কম্পিটিশন হওয়ার পরিবর্তে ব্যক্তি কেন্দ্রিকতাকে আরো বেশি ঘনীভূত করার সুযোগ তৈরি করে দিচ্ছে। যদি ক্ষমতায় বিএনপিও কোনোদিন আসে, তাহলে বিরোধী দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড কি তৈরি হবে, নাকি ব্যক্তিতন্ত্রই অ্যাকচুয়ালি প্রপাগেট হতে থাকবে? এখন একটা হচ্ছে যে বাস্তবতাটা আগে মেনে নিতে হবে, হ্যাঁ। উনি যেভাবে দেশে ফিরে এসেছেন, খুবই গ্লোরিফাইড ওয়েতে উনি ফিরে এসেছেন। আর বাংলাদেশে তো বরাবরই রাজনীতিটা ব্যক্তিকরণই ছিল, হ্যাঁ, সেটা শুরুটা বঙ্গবন্ধুকে দিয়ে, তারপরে কিছুটা
জিয়া ছিলেন, তারপরে ইভেন যে এরশাদ ছিলেন আপনি, তারপরে যদি বিএনপিতে বেগম খালেদা জিয়া বা তারপরে শেখ হাসিনার কথা আনেন, খুব বেশি একমাত্র শেখ হাসিনা আর খালেদা জিয়া যে নাকি তার বাবা বা হাজবেন্ডের পরিবর্তে এসেছে, বা দেন এগেন ইটস আ কিনশিপ ফ্যামিলি। তারপরে কিন্তু সবাই ব্যক্তিকরণই ছিল। তো এখন তারেক জিয়া যে জায়গাটা আছে উনার সাথে তো সমান সমান পজিশনে আর কেউ নেই। তো দেয়ার ইজ আ চান্সেস, এখানে অবশ্যই একটা ভয় কাজ করে যে উনি কি বিকেন্দ্রীকরণ করতে পারবেন কিনা, কারণ উনি যদি বিকেন্দ্রীকরণ না করতে পারে তাহলে গণতন্ত্র শক্ত হবে না, আর যদি গণতন্ত্র শক্ত না হয় তাহলে বাংলাদেশ আবারও পরিবারতন্ত্রে ফিরে যাবে। তো বিএনপির দিকে যে জিনিসটা হয়েছে, তারা অনেকগুলো চ্যাপ্টার ইতিমধ্যে দেখে ফেলেছে। হ্যাঁ, আমাদের দেশে ওই যে একজন বলেছে যে যারা স্মার্ট তারা একবার ভুল করে দ্বিতীয়বার করে না, আর যারা ওয়াইজ তারা আরেকজনের ভুল থেকে শুধরায়, আর যারা বোকা তারা বারবারই ভুল করে। এখন বিএনপি কোন ক্যাটাগরিতে পড়বে এটা তো এত সহজে বলে ফেলা যাবে না। ইট ইজ জাস্ট আ হানিমুন পিরিয়ড, মানে হানিমুন পিরিয়ড। তো তারা যদি ক্ষমতায় আসে আমরা জানি না, বা অপোজিশনে আসে, সেখানে তিনি কিভাবে দলটাকে চালাবেন এবং সেভাবে উনি দেশে কিভাবে প্রভাব রাখবেন, তিনি কি আদৌ সেই রিভেঞ্জ কেন্দ্রিক আমাদের দেশে যে রাজনীতিটা উনি কি সেটা থামাতে পারবেন কিনা, উনি কি আসলে বাংলাদেশের ফিলোসফার কিং হবে কিনা, যেটা নাকি যে কোনো দেশেরই বেস্ট রুলার সে একজন ফিলোসফার কিং হয়, সেটা কি সে পারবে কিনা, কারণ তার লাইফেরও কিছু ব্ল্যাক চ্যাপ্টার আছে, প্রত্যেকটা দলের ব্ল্যাক চ্যাপ্টার থাকে, তাদেরও আছে, বাট তারা কি সংশোধন হয়ে তারা সামনের দিকে আগাবে কিনা, ইটস এন্টায়ারলি আপ টু হিম। তো আমার কাছে মনে হয় আমাদেরকে অপেক্ষা করতে হবে যে উনি কি দলকে শক্তিশালী করবেন নাকি উনি রাষ্ট্রকে শক্তিশালী করবেন, কারণ যে কোনো একটা রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে দলকে দুর্বল হতে হবে, আর দল যদি শক্তিশালী হয় রাষ্ট্রকে দুর্বল হতে হবে। আবশ্যিক নাও হতে পারে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেছি যে গান্ধী কিংবা নেহেরু পরিবারের যে একচেটিয়া ক্ষমতা ছিল এটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। যে কংগ্রেস অ্যাকচুয়ালি 400+ সিট পেয়েছে ইন্ডিয়াতে, সেই কংগ্রেস এখন 50টা সিট পায় না। দলের ভেতর থেকে যদি গণতন্ত্র ডেভেলপ না করে তাহলে রাষ্ট্রকে তো শক্তিশালী করা যায় না, দলকেও মেবি শক্তিশালী করা যায় না। সেক্ষেত্রে বিএনপির ভিতর যে দলীয় গণতন্ত্রের যে প্রক্রিয়া, যেটা মনোনয়ন, ফান্ডিং কিংবা নীতি নির্ধারণে দলের অন্যান্য ভয়েস গুলাকে লাইমলাইটে আনা, এটা কি সীমাবদ্ধতা বলে আপনি মনে করেন যে বিএনপি এখনো সীমাবদ্ধ এই ক্ষেত্রগুলোতে? দলটা তো অনেক বিশাল বড়। হ্যাঁ, তো অবশ্যই তাদের অনেক সীমাবদ্ধতা আছে এখানে। এটাকে কোনোভাবে অস্বীকার করার কিছু নেই। এখন যে দলে আপনার ২০ লাখ, ২৫ লাখ বা ৫০ লাখ আপনার কর্মী থাকে, বা আমি যদি ২০ লাখও ধরে নিই, সেখানে অবশ্যই সবাইকে মন জয় করে হয়তো কাজ করা সম্ভব হবে না। এটাই স্বাভাবিক। এখন আ বিএনপিকে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে। তারা মাত্র একটা ছিল যে তারা এতদিন অপোজিশন এ ছিল, এবং আনফরচুনেটলি আনফরচুনেটলি আমরা ২৪ সালে যেটা দেখেছি তাদের ভূমিকা, তারা অনেকটাই ক্রিটিসাইজড হয়েছেন। তারা অনেকটাই মানুষ যেভাবে আমি যদি সব জায়গায় আপনারা তারা ক্ষমতার বল প্রয়োগ ক্ষমতায় না যেয়েই ইতিমধ্যে করা শুরু করে দিয়েছে। তো সে জায়গায় একটা ফিয়ার তো কাজ করে যে অনেকে বলে যে বিএনপি যেহেতু ১৭ বছর তারা অনেক কিছু হারিয়েছে, তারা অনেক কষ্টে ছিল। তো সেটারই হয়তো একটা ঠিক প্রতিশোধ না হলেও একটা ব্যালেন্স তারা করতে যেয়ে অনেক কিছু হয়তো নিয়মের বাইরে তারা কাজ করেছেন। এখন এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবেন কিনা সেটা খুবই ইটস টু সুন। মাত্র গত বছরের ৩০ তারিখে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী, উনি প্রয়াত হয়েছে। তো এখনো বাংলাদেশ একটা তো হচ্ছে তারেক জিয়ার রিটার্নের একটা ফ্লেভারটাকে এনজয় করা। তারপরে বাংলাদেশের একজন অবশ্যই দিন শেষে উনি একজন অন্যতম নেত্রী ছিলেন। বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তিনি আ তাকে নিয়ে যে একটা শোক এবং একটা ভালো লাগা এবং একটা সম্মানের একটা পিরিয়ড যাচ্ছে। তারপরে এখন আবার ইলেকশনের ফেজ। তো এর মধ্যে কোনোভাবেই বিএনপি বা জামাত বা কাউকেই আমি ইভেন এনসিপি বা আর যারা দল আছে, আর তো দল নেই। সবাই তো যে ভর করেছে অন্যান্য দলের উপরে। তো যাই হোক, এদেরকে জাজ করার জন্য ইলেকশনের পরে আমরা বুঝতে পারবো যে যারা অপোজিশনে যাবেন তারা তাদের হারটাকেও কিভাবে নিবেন। I think we need to wait for that. এনসিপি জামাতের জোট, এটা কি নতুন কোনো দিগন্তের সূচনা নাকি আইডেন্টিটি পলিটিক্সের ক্রাইসিস, আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে আমি ওই যে যখন ২০২১ এ টেড টকে যাই, তো সেখানে আমি আমার একটা কনসার্ন শেয়ার করি যে আমাদের দেশের তরুণরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। আমরা সবাই ভুগছি। তো সে জায়গায় সত্যি কথা ২৪শে জুলাই যখন ঘটে, আমরা মেক্সিমাম রাস্তায় কারা ছিল? যারা তরুণ, যারা ছাত্র সমাজ বা যারা শিক্ষক, অতটুক পর্যন্তই সীমিত ছিল। আর যারা রাজনীতিতে অপোজিশন ছিলেন তাদের গেইনের জন্য রাস্তায় গিয়েছে।
আমাদের মতো কয়েকজন যারা আছে আমরা মোটামুটি একটা জায়গায় পজিশন হোল্ড করেছি, আমাদের কিন্তু অনেক কিছু হারানোর ভয় থাকে, হ্যাঁ, কারণ আমাদের মতো মানুষের কাছে মান সম্মান ছাড়া আর কিছু নেই। তো আমাদেরকে এজন্য বলা হয় যাতে আমরা কোনো কথা না বলি, মত প্রকাশ না করি, কারণ আমাদের মতো মানুষের জন্য মান সম্মানটা চলে গেলে সব চলে যায়। আর যেহেতু আমরা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, আমরা ইজি টার্গেটও হই। তারপরে কিন্তু 18ই জুলাই সাহস করে কিন্তু রাস্তায় নেমেছি, ছাত্রদের পাশে গিয়েছি, হ্যাঁ, অ্যাটাকেরও কাছাকাছি চলে এসেছি। কোন সাহসটা যে আমার তরুণ প্রজন্ম আজকে মেরিটোক্রেসি নিয়ে কথা বলছে, ইকুয়ালিটি নিয়ে কথা বলছে, তাদেরকে দিয়ে দেশ চেঞ্জ হবে। তো সেই তরুণ সমাজ যাদের কথা ছিল তারা জাস্ট দেশটা থেকে মেরিটোক্রেসিকে অ্যাচিভ করে তারা তাদের পড়ালেখায় ফেরত যাবে, তারা সেটা না করে তারা রাজনীতিতে আসলো, তারা রাজনীতি করলো, তারা অ্যাডভাইজার হলো, ভালো কথা। তারপরে আমরা ভেবেছি যে তারা ফেরত যাবে না, তারপরে তারা এনসিপি তৈরি করলো, তারা ইলেকশন করে খুব সাথে সাথে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। একটা লিডার তো তৈরি হতে অনেক বছর লাগে। আমি ভেবেছিলাম সেই তরুণরা তারা পড়ালেখা পাশ করবে, চাকরি করবে, একটা দীর্ঘ সময় যাবে, 4-5 বছর, তারপরে হয়তো তারা রাজনীতিতে আসবেন। অপেক্ষা না করলো, এবং তারপরে আপনার হয়তো মনে আছে যে তাদের শাপলা শাপলা কলি, কলি, শাপলা আসলে সিম্বল বাংলাদেশের জাতীয় সিম্বল প্রতীক, দেওয়া হ্যাঁ হ্যাঁ, যায়নি, তাই শাপলা কলি দিতে না হয়েছে, না দিতে না, বাধ্য করা হয়েছে ভোটার। সেটাই ওই প্রতীকটা নিয়ে তাদের মধ্যে যে স্পৃহা দেখেছি, যে দৃঢ়তা দেখেছি, যে সাহস, তারা এখনই যুদ্ধ করতে নেমে যাবে একটা প্রতীকের জন্য, মানে তারা কোনোভাবেই একচুল ছাড় দেওয়ার মানুষ না। এখানে বিষয় আছে যে এনসিপির যে আদর্শ, যে ভাবধারা, তার সাথে শাপলার একটা ম্যাচিং আছে, কিন্তু বিকজ যেহেতু 2013-তে শাহবাগের প্রতি বিপ্লবী কিন্তু শাপলা চত্বরের বিপ্লব, এনসিপি মনে করে তারা শাপলা চত্বরের বিপ্লবী ধারণ করে, এই জন্য শাপলা তাদের জন্য আবশ্যক। তারা কতটা অ্যাডামেন্ট ছিল যে তারা তাদের আদর্শের সাথে শাপলাটায় যায়, সেই জায়গায় তারা এসে এখন অন্য একটা দল যারা নাকি তারা আদর্শিকের জায়গা থেকে তারা একদমই ভিন্ন, এবং তাদের যে কথা ছিল তারা তরুণরা মিলে দেশ চালাবে, সেই জায়গায় যখন তারা জয়েন করে অন্য আরেকটা দল, তো সেখানে আমার কাছে মনে হয় তাদের অবস্থানটা অনেক দুর্বল হয়ে গেছে, এবং সেটা জাজ করা খুব সহজ, কারণ কি হিস্ট্রি রিপিট ইটসেলফ। আর আমরা তো অনেক অ্যারাব স্প্রিং দেখেছি, হ্যাঁ, কোথাওই আপনার সফল হয় না এই একটা দেশ ছাড়া। তো সে জায়গায় তারা অলরেডি দুর্বল হয়ে গেছে, এবং তারা তাদের প্রতি যে আশা আকাঙ্ক্ষা ছিল শুধু তরুণ সমাজের না, শুধু আমাদের না, অনেক সিনিয়র সিটিজেনদের, অনেক মা বাবার, তারাও তাদের প্রতি আশাহত হয়েছে। তো আমার কাছে মনে হয় এটাকে আমি কোনোভাবে গেম চেঞ্জার হিসেবে দেখছি না, আমি জাস্ট দেখছি এটা কোনো ধরনের একটা জাস্ট কম্প্রোমাইজ, জাস্ট ক্ষমতায় স্বাদটা নেওয়ার জন্য। সো দিস ইজ অ্যান এক্সট্রিম কম্প্রোমাইজ। আমি যদি হাদির কথা জানি, আমরা তো হাদির আদর্শে বিশ্বাসী, হাদি হয়েছে আমাদের সবার মনের মাঝে আছে, হ্যাঁ, হাদির নেতৃত্ব, হাদি কি বলেছে, আমরা সবাই সমান, আমরা সবাই ইকুয়াল। তো যেহেতু আমাদের বিশাল বড় একটা সংখ্যক মানুষ আমরা তাই ভাবি, তাহলে হাদির কথা মতে আমি আপনিও হাদির সমান সমান, ওই দীপুচন্দ্র তো হাদির সমান সমান ছিল, তাহলে আমরা কি দীপুচন্দ্রের জন্য সঠিকভাবে তার সম্মান, তার মূল্যায়ন, তারকে যেভাবে লিঞ্চড করা হচ্ছে, তার যে ফিউনারেল, তার জন্য, তার পরিবারের জন্য সেভাবে একইভাবে পাশে দাঁড়িয়েছে? সেটা আপনাকে আনসার দেন। কথা বলতেন হাদি, কিন্তু এটাও বলেছিল যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। তো চোখে চোখ রেখে কথা হবে, সম্মান আপনি চোখে চোখ কখন রাখবেন? যখন আপনি ইউ এন্ড আই সিট অ্যাক্রস দ্য টেবিল। তো সেই ধরনের একটা টেবিলে বসার মতো তো একটা জায়গা ব্যবহার করতে হবে। মুস্তফা সরোয়ার ফারুকী, এখন যিনি সংস্কৃতি অ্যাডভাইজার, হ্যাঁ, তো উনি কিন্তু সেটাই বলেছিলেন যে রিভার্স ব্রেন চলে আসবে, সেখানেও তারা ব্যর্থ হয়েছে খুব চরমভাবে। বাট না, তিনি অবশ্যই বাংলাদেশের কিছু কালচারাল লোকজনদেরকে চায়নাতে নিয়ে ড্রোন শিখিয়ে ড্রোন কিভাবে উড়াতে হয় সেটা শিখিয়ে এনেছেন। এটা একটা ভালো ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু এই ধরনের ডেভেলপমেন্ট গুলো আপনার কোনোভাবেই বাংলাদেশি সিটিজেন হিসেবে আমাদের মান সম্মান বৈশ্বিক মাঠে বাড়ায়নি। অ্যাটলিস্ট 2 বছর আগে আপনি থাইল্যান্ডের ভিসা পেতেন, অ্যাটলিস্ট আপনি আমেরিকার ভিসা পেতেন, আপনি সেনজেন ভিসা পেতেন, আপনি ইজিলি আপনি সিঙ্গাপুর, চায়না, দুবাইয়ের ভিসা পেতেন। আজকে আলোচনা আমরা এই পর্যায়ে এখানেই সমাপ্ত করছি। বিদায় নেওয়ার আগে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ এবং রাজনীতির পুনরুত্থান এবং পুনর্বাসনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আপনার অভিমত। খুব সিম্পলিফাই ওয়েতে বলতে অবশ্যই বাংলাদেশের সংকট শুধু নেতৃত্ব নিয়ে না, এটা রাষ্ট্র বোঝার একটা সংকট, তাই না? যতদিন আমরা শক্তির রাজনীতিটাকে না বুঝবো ততদিন মানবতার ভাষা শুধু স্লোগানই হয়ে থাকবে। আর বাংলাদেশের রাজনীতি অনেক জটিল, কারণ আমাদের ইতিহাসটা রক্তাক্ত, হ্যাঁ, কিন্তু ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যে ক্ষমতা যদি ক্ষমতা বদলাতে না পারলে রাষ্ট্র বদলায় না, আর রাষ্ট্র যদি না বদলায়
মানুষ নিরাপদ হবে না। শেষ করব সক্রেটিসের একটা মানে একটা ছোট একটা ফ্যাবল দিয়ে, যে উনি বলছিল যে একটা দেশের বা আমি যদি একটা শহর বলি, আমরা তো সিটিজেন, একটা জাস্ট সিটিজেন তখনই সম্ভব যখন একটা জাস্ট সোসাইটি বা একটা জাস্ট সিটি হবে। তো একটা জাস্ট সিটি হতে হলে, সেই জাস্ট সিটিটাকে গড়তে হলে আপনার আবার জাস্ট সিটিজেন লাগবে। তো এটা কিন্তু আসলে একটা সাইকেল। যেই সরকারে আসুক না কেন, কোনোভাবেই একটা সরকারের পক্ষে একা দেশটাকে বদলানো সম্ভব না। আমাদের জনগণের বিশাল বড় একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে। আমরা যদি নিজেদেরকে জাস্ট করতে পারি, তো সেই জায়গায় আমার কাছে মনে হয় জনগণও কিছুটা ব্যর্থতার ফলাফল দিয়েছে। আমরা ব্যর্থ হয়েছি। নতুন করে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সেরকম ভূমিকা রাখতে পারিনি। তো সেটা আমাদের যাতে সবাইকে ভাবায়, আর আগামীতে যেই দলই আসুক না কেন আমি বলব যে প্লিজ আমরা যাতে প্রতিশোধ রাজনীতিটাকে একটু পিছনে ফেলে সবার আগে দেশটা গড়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের লিগ্যাল সিস্টেম, হ্যাঁ, আমাদের মূল্যবোধটাকে নিয়ে যাতে আমরা অনেক কাজ করি, সেটাই হবে নতুন বাংলাদেশের জন্ম দেবে। আর তা না হলে যদি ইতিহাসকে আমরা বারবার রিপিট করি, এই দেশটা আগামীতে যে আরো ইনভিজিবল হয়ে যাবে এবং হয়তো আসলে আমাদের ম্যাপটাকে আবার রিডিজাইন করা হতে পারে। তো সেটা আমরা চাই না। সামনের দিকে নতুন বাংলাদেশের দিকে আমরা সবাই তাকিয়ে আছি, কারণ আমরা সবাই কন্ট্রিবিউট করতে চাই। বাট আমরা যদি জাস্ট সিটিজেন হই, সেই জাস্ট সিটিটার বিনির্মাণের জন্য অবশ্যই একটা ইলেক্টেড গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ পল। একই দিনে নির্বাচন এবং গণভোট, নতুন এক দিনের প্রত্যাশায় বাংলাদেশ এবং বাঙালি জাতি। আজকে আলোচনা আমরা এই পর্যায়ে এখানে সমাপ্ত করছি। বাংলাদেশের সামনে টেকসই ভবিষ্যতের পথ বিনির্মাণ এতটাও সহজ নয়, এই পথ চ্যালেঞ্জে পরিপূর্ণ। বাংলাদেশের জন্য ইমিডিয়েট যে চ্যালেঞ্জ, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র এবং সহিংসতা বিরোধী রাজনীতির ব্যবস্থাপনা। নির্বাচন হবে, নির্বাচনের থেকেও বড় যে বিষয়, বাংলাদেশ নির্বাচনের পরেও কি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে। দর্শক, আপনাদের মতামত দিন, আপনারাও লিখুন, জানান যে আপনাদের মতে কোন জিনিসের গ্যারান্টি না থাকলে বাংলাদেশের নির্বাচন এবং এই ট্রানজিশন ঝুঁকিতে পড়বে। সেই সঙ্গে আরো একটি ঘোষণা, আজকের পরের এপিসোড গুলাতে মিস আলিশা প্রধান এই শো এগিয়ে নিয়ে যাবেন। দেশের সব নেতৃত্বের সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিবর্গের সামনে যারা আগামী দিনে রাজনৈতিক নেতৃত্ব দিবেন, জানতে চাইবেন তাদের ভীষণ, তাদের নীতি জবাবদিহি করবেন এবং শুনবেন, বিকজ জানতে হবে, বলতে হবে। আমি সব্যসাচী, হর্নেট টেলিভিশন থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি।